ভারতে পরমাণু বোমা ফেলার হুমকি, আমেরিকার মধ্যস্থতা চাইল পাকিস্তান। আদালত কেন্দ্র বিতর্কে অবস্থান স্পষ্ট করল সরকার। ওয়াকফ আইন নিয়ে শেষ কথা বলে দিল দিল্লি। শুভেন্দু কেন পিছনে আছেন, ওনাকে সামনে আসতে বলুন। ভরা এজলাসে বিচারপতির সামনেই যা বলল রাজ্য। এসএসসি কাণ্ডে শিক্ষকদের সুদ সহ বেতন ফেরত নিয়ে বড় আপডেট। সবসময় পাশে আছি, পেহেলগাঁও হামলার পর ভারতের উদ্দেশ্যে বিরাট বার্তা ইসরায়েলের। পরমাণু যুদ্ধের রূপ নিতে পারে ভারত পাকিস্তান সংঘর্ষ, চাঞ্চল্যকর দাবি মার্কিন গোয়েন্দাদের। কিয়েভে রাশিয়ার মিসাইলে ছিন্ন ভিন্ন নয়, এবার থামো, পুতিনকে ধমক ট্রাম্পের। সৌগতর নাম নিতেই কোর্টে আইনজীবীকে মারধরের অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। মোদি সাপের মাথা আগেই থেতলে দিয়েছে, পহেলগাঁও ইস্যুতে মুখ খুললেন দিলীপ। পাকিস্তানিদের খুঁজে খুঁজে তাড়ান, মুখ্যমন্ত্রীদের ফোন করে বললেন অমিত শাহ। নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাতে শুরু করলো পাকিস্তান, পাল্টা জবাব ভারতেরও, উত্তেজনা বাড়ছে। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। পহেলগাঁও হামলা ও তার পরবর্তী একাধিক পদক্ষেপকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। ক্রমাগত এমন চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অন্যদিকে পাকিস্তানের সেনা প্রধান সম্প্রতি কাশ্মীরকে ঘাড়ের শিরা হিসেবে উল্লেখ করেছেন, যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কম, কারণ পাকিস্তান পারমাণবিক যুদ্ধ শুরু না করলে ভারত পরমাণুর ব্যবহার করবে না। আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংঘাতের ঝুঁকি বাড়ায়। পাকিস্তানের শাহিন নামক ক্ষেপণাস্ত্রটি প্রায় 7 মিনিটের মধ্যে নয়াদিল্লিতে পৌঁছাতে পারে। অন্যদিকে ভারতের প্রলয় 6 মিনিটেরও কম সময় ইসলামাবাদ ধ্বংস করার ক্ষমতা রাখে। 1981 সালের একটি বিশেষ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান প্রতিবেদনে বলা হয়েছিল যে ভারত যদি বিশ্বাস করে যে পাকিস্তান পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে ভারত প্রথমে আক্রমণ করতে পারে। 1989 সালের একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল যে একটি পারস্পরিক সংঘাত পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারে। ভারতের অভিযোগ, জম্মু ও কাশ্মীরে হামলার দায় পাকিস্তান নিয়েছে, তাই কেন্দ্রীয় সরকার একতরফাভাবে পাকিস্তানের সঙ্গে জলবন্টন চুক্তি স্থগিত করেছে। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানে জলের ঘাটতি দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা, যা কৃষি ও খাদ্য দপ্তরের উপর প্রভাব ফেলতে পারে। পাকিস্তানি সংবাদপত্র ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে ইসলামাবাদ সতর্ক করেছে যে ভারত যদি সিন্ধু নদের জলবন্টন বন্ধ করার বা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে, তাহলে সেটিকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হবে এবং প্রচলিত ও অপ্রচলিত সকল উপায়ে এর জবাব দেওয়া হবে। পাকিস্তান সিন্ধু চুক্তি লঙ্ঘনের বিষয়টিকে পাত্তা দিতে নারাজ। তাদের দাবি, এটি একটি আন্তর্জাতিক চুক্তি, ভারত চাইলেই একতরফাভাবে এই চুক্তি লঙ্ঘন করতে পারে না। এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সে দেশের কৃষির প্রায় 90% সিন্ধু নদের উপরেই নির্ভরশীল। পাকিস্তান জলকে জাতীয় স্বার্থ হিসেবে বর্ণনা করেছে এবং এটি রক্ষার কথা বলেছে। এসএসসি ইস্যুতে এখনো জট অব্যাহত। এরই মধ্যে চাকরিহারা শিক্ষকদের মধ্যে কারা আপাতত স্কুলে যাওয়ার পারমিশন পাবেন এবং মাস শেষে বেতন পাবেন, সেই তালিকা ইতিমধ্যেই স্কুলে স্কুলে পৌঁছাতে শুরু করেছে। তবে সূত্রে খবর, কারা বেতন পাবেন তা যাচাই করা হলেও সুপ্রিম নির্দেশে যাদের সুদ সহ বেতন ফেরাতে হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে পারেনি। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে ফিরতে পারবেন, বেতনও পাবেন। সে বিষয়ে নিশ্চিত করেছে সরকারও। আপাতত যারা যোগ্য তাদের তালিকা অনুযায়ী বেতনের হিসাব জেলা স্কুল পরিদর্শকের অফিসে পাঠানো হচ্ছে। তবে অযোগ্য বা দাগীদের বেতনের বিষয়ে কি সিদ্ধান্ত? চাকরি বাতিল এবং বেতন ফেরতের বিষয়ে সরকার পদক্ষেপ না করায় শিক্ষা দপ্তর এবং এসএসসির বিরুদ্ধে সম্প্রতি কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। যদিও সেই মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে উঠলে পাল্টা হাইকোর্ট অবমাননার মামলা শুনতে পারে কিনা সেই নিয়ে প্রশ্ন তোলা হয় কমিশনের তরফে। পাশাপাশি শিক্ষা দপ্তর এবং এসএসসির আইনজীবীরাও বেতন ফেরত বিষয়ক তথ্য হাইকোর্টে দেননি। উত্তরপত্র প্রকাশ, চাকরি বাতিল, বেতন ফেরানোর নির্দেশ রাজ্য মানছে কিনা তা হাইকোর্ট জিজ্ঞেস করলে শিক্ষা দপ্তর এবং এসএসসি জানায় এই সংক্রান্ত তথ্য তাদের কাছে নেই। হাইকোর্টে সেই মামলা শুনানিতে অবশ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা উল্লেখ করেন, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের কয়েকটি নির্দেশই সুপ্রিম কোর্টে অপরিবর্তিত রয়েছে। তাই আদালত অবমাননার মামলা হাইকোর্ট শুনতে পারে। গত শুনানিতে হাইকোর্ট নির্দেশ দেয় আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানিতে হাইকোর্টের যে এই মামলা শোনার অধিকার রয়েছে তার সপক্ষে মামলাকারীদের আইনজীবীদের যুক্তি পেশ করতে হবে। পহেলগাঁও হামলা রেশ কাটতে না কাটতেই ভারত ও পাকিস্তানের মধ্যে ফের চরম উত্তেজনা দেখা দিয়েছে।
বিভিন্ন সংবাদপত্র ও অসমর্থিত সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে, কারণ উভয় দেশই পরমাণু শক্তিধর। ইসলামাবাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার মধ্যস্থতা অত্যন্ত জরুরি। তাদের মতে, যুদ্ধের উত্তাপ এড়াতে আন্তর্জাতিক স্তরের হস্তক্ষেপ প্রয়োজন। আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষকরা মনে করেছেন, পাকিস্তান সরাসরি পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের দাবি, কূটনৈতিক স্তরে ইসলামাবাদ নয়াদিল্লির উপর চাপ তৈরির কৌশল নিচ্ছে, যা দুই দেশের সম্পর্ককে আরও বিপজ্জনক দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে ঠান্ডা মাথায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা ছাড়া বিকল্প নেই, নয়তো পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার প্রভাব গোটা দক্ষিণ এশিয়ায় পড়বে। মোদী সাপের মাথা আগেই থেতলে দিয়েছে। পহেলগাঁও ইস্যুতে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, যারা কাশ্মীরের অশান্তি সহ্য করতে পারছে না তারাই অশান্তি করছে, কিন্তু মোদীর নেতৃত্বে দেশ একসঙ্গে লড়বে, পাল্টা দেবে, এমনই হুঙ্কার ছাড়লেন দিলীপ। কাশ্মীরের মিনি সুইজারল্যান্ডে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে পর্যটকদের। আচমকা জঙ্গি ঝাঁঝরা করে দিয়েছে 26টা প্রাণ। সেই ঘটনায় তোলপাড় গোটা ভারত। পাকিস্তানকে পাল্টা দিতে কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। ক্ষোভে ফুঁসছে দেশবাসী। এই পরিস্থিতিতে শুক্রবার পহেলগাঁও ইস্যুতে মুখ খুললেন দিলীপ। জানান, 370 ধারা প্রত্যাহারের পর থেকেই কাশ্মীর শান্ত। তিনি নিজে একাধিকবার গিয়েছেন। কাশ্মীর শান্ত হওয়ায় কিছু মানুষের সমস্যা হচ্ছে, সেই কারণেই এই হামলা। এরপরই দিলীপ বলেন, সাপ লেজ নাড়লেও মাথা কিন্তু মোদী আগেই থেতলে দিয়েছেন। গোটা দেশ ঐক্যবদ্ধ, কিছু বিচ্ছিন্নতাবাদী নেতা সুবিধা করতে পারবে না। পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার বিকেলে। পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে 40 রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে, এই হামলায় জড়িত জঙ্গিরা বেশিরভাগই বিদেশি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 4 জঙ্গির ছবি। ওয়াকফ নিয়ে কেন্দ্র বনাম আদালত তরজা এগোলো আরও এক ধাপ। বিগত কিছুদিন ধরেই ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে সরকার এবং শীর্ষ আদালতের মধ্যে চলছে চাপানুতর। এমনকি সরাসরি শীর্ষ আদালতের বিরুদ্ধে মুখ খুলতেও দেখা গিয়েছে বিজেপি সাংসদদের। এবার ওয়াকফ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্রীয় সরকার। ওয়াকফ প্রসঙ্গে একটি হলফনামা জমা দিয়ে শীর্ষ আদালতে বক্তব্য রাখা হয় কেন্দ্রের তরফে। ওয়াকফের বিষয়ে কেন্দ্রের দাবি, যে কোনো পরিস্থিতিতেই ওয়াকফে চাপানো অন্তর্বর্তী বা পূর্ণ স্থগিতাদেশের বিরোধিতা করবে। কেন্দ্রের স্পষ্ট বক্তব্য, ওয়াকফ একটি স্থায়ী আইন। যৌথ কমিটির সুপারিশের মাধ্যমে পাশ হয়েছে এই আইন। তাই এই সংশোধিত আইনে স্থগিতাদেশ চাপানোর ক্ষমতা স্বয়ং আদালতেরও নেই। উল্লেখ্য, সম্প্রতি ওয়াকফ শুনানি পর্বে নতুন ওয়াকফ সংশোধিত আইনের উপরে সাময়িক স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ এবং ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য থাকা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আগামী শুনানি পর্যন্ত এই সংশোধিত আইনে স্থগিতাদেশ জারির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই ঘটনাকে কেন্দ্র করেই শীর্ষ আদালত এবং কেন্দ্রের বিবাদ। দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, দেশে ধর্মীয় যুদ্ধের জন্য সুপ্রিম কোর্টই দায়ী। নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে শীর্ষ আদালত। সবকিছুর জন্যই যদি সুপ্রিম কোর্টে যেতে হয়, তাহলে সংসদ এবং রাজ্যের বিধানসভাগুলি বন্ধ করে দেওয়া উচিত। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কেও বিজেপি সাংসদের মন্তব্যই সমর্থন করতে দেখা গিয়েছিল। কটাক্ষ করে তিনি বলেছিলেন, সংসদের ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই সংবিধানে, সংসদই সর্বোচ্চ এবং শেষ। বিজেপি সাংসদদের মন্তব্যের দায়ভার আগে এড়িয়ে গেলেও এবার এ বিষয়ে অবস্থান জানিয়ে বিতর্কে আরও ধুনো দিল কেন্দ্র। কাশ্মীর পরিস্থিতির মধ্যে আলোচনার মধ্যে হঠাৎ উঠে এলো সৌগত রায়ের প্রসঙ্গ। বাদানুবাদ শেষ পর্যন্ত গড়ালো ধস্তাধস্তিতে। কোর্টে আইনজীবীকে মারধর করে কলার ধরে খোলা বারান্দা দিয়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ আক্রান্ত আইনজীবী অশোকনাথ। অন্যদিকে কল্যাণের সাফ কথা, আমার নাম নিয়ে গুরুত্ব পেতে চাইছে, আমার নামটাই তো বিরাট ব্যাপার। সপক্ষে বিপক্ষে যেদিকেই থাকে টিআরপি বাড়ে। অন্যদিকে আক্রান্ত আইনজীবীর দাবি, মারের চোটে তার মুখ ফেটে যায়। সব কথাই তিনি পুলিশকে জানিয়েছেন, তবে তার অভিযোগ এখনো এফআইআর হিসাবে এখনো টুইট হচ্ছে না বলেই জানাচ্ছেন তিনি বলছেন, ওই আলোচনার সময় ও অন্যান্য সহকর্মীদের জঙ্গি হামলার একটা পরিসংখ্যান দিচ্ছিল, নরেন্দ্র মোদীকে নিয়ে যা তা বলছিল। এর মধ্যে আমি সৌগত রায়ের প্রসঙ্গে কথা বলি, জিজ্ঞেস করি, তুমি সৌগত রায়ের মতো একটা বরিষ্ঠ মানুষকে খিস্তি কেন করছো? তখন রেগে গিয়েও বলে, তুমি সৌগত রায়ের চামচা হয়েছ। আমি তারপরেও প্রতিবাদ করি, তখনই ও উঠে আমাকে মারধর করে। তারপরই আমি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করি। ওরা বলছে আজকে তদন্ত করে কমপ্লেনটাকে এফআইআর হিসাবে ট্রিট করবে। তবে মারধর, রক্ত বের হওয়ার সব অভিযোগই মিথ্যা, এমনটাই দাবি কল্যাণের। বলছেন,
ও যে বলছে না মেরেছি, গাল দিয়ে রক্ত বেরিয়েছে, এসব মিথ্যা কথা। মারধর করিনি, আমি শুধু ঠেলে ওকে গেট পর্যন্ত সরিয়ে দিয়েছি। ঠেলার সময় জামাটা শুধু ধরেছিলাম। কিন্তু কোথা থেকে এত কাণ্ড? কল্যাণ বলছেন, আমি কোর্টে বসেছিলাম, পাকিস্তানের এই ঘটনা নিয়ে কথা বলছিলাম। হঠাৎ দূর থেকে দাঁড়িয়ে ও বলে, সৌগত রায়কে নিয়ে আপনি উল্টোপাল্টা কথা বলছেন কেন? আমি বলি, এটা এখানে আলোচনা করার ব্যাপার নাকি? তারপর ও আমাকে নানানভাবে উস্কানি দিতে থাকে, দূর থেকে পিছনে এসে দাঁড়ায়। আমি বলি, আমি কেন তোমার সঙ্গে কেন রাজনীতি নিয়ে কথা বলবো? তোমার যোগ্যতা কি আছে? উকিল হিসাবেই বা তোমার যোগ্যতা কি? তখনও বলে, আপনি কিভাবে উকিল হয়েছেন আমার যে জানা আছে।